ডিএনএ পরীক্ষায় অবশেষে মিলল রোহান ও বৃষ্টির লাশ। চুরিহাট্টায় আগুনে নিহত 11 জন শনাক্ত। দাঁতজনায় এমন রাসায়নিক কারখানা সরানো হবে না জানালেন মেয়র। লোকসান নয়, যে কোনো মূল্যে পাটকে লাভজনক করতে হবে। জাতীয় পাট দিবসে প্রধানমন্ত্রী কৃষি ও রপ্তানি পণ্য হিসেবে প্রণোদনা দেওয়ার ঘোষণা। ওবায়দুল কাদেরের মতো বিএনপি নেত্রীরও সুচিকিৎসার অধিকার আছে। মানববন্ধনে নেতারা দুজনের তুলনা চলে না বললেন হানিফ। পিস্তল নিয়ে ইলিয়াস কাঞ্চনের বিমানবন্দরে প্রবেশের ঘটনায় স্ক্যানার অপারেটর সাময়িক বরখাস্ত। অভ্যন্তরীণ ফ্লাইটেও নিরাপত্তা জোরদারের দাবি বিশ্লেষকদের। এবং বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর দেশের তালিকার শীর্ষে বাংলাদেশ। রাজধানীগুলোর মধ্যে ঢাকার অবস্থান দ্বিতীয়। এক সূক্ষ্ম কণার উপস্থিতিতে বাড়ছে রোগ সংক্রমণ, প্রতিবেদন প্রকাশ। সময় সংবাদের সঙ্গে আছি আমি শিরিন আক্তার। চুরিহাট্টায় আগুনের ঘটনায় ডিএনএ পরীক্ষার মাধ্যমে 11 জনের পরিচয় নিশ্চিত করেছে সিআইডি। মিলেছে নর্থ সাউথের শিক্ষার্থী রোহান এবং গার্হস্থ্য অর্থনীতির ছাত্রী বৃষ্টির মরদেহ। 8 জনের লাশ আজ হস্তান্তর করা হবে। দুপুরে সিআইডি কার্যালয়ের সংবাদ সম্মেলনে একথা জানান সংস্থাটির অতিরিক্ত ডিআইজি রেজাউল হায়দার। চুরিহাট্টায় অগ্নিকাণ্ডের পর ছেলের মরদেহের জন্য এভাবেই আর্তনাদ করছিলেন রোহানের মা। অবশেষে মিলেছে লাশ। 2 সপ্তাহের বেশি সময় পর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর লাশটি ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা গেছে। মিলেছে দুর্ঘটনার রাত থেকে নিখোঁজ বৃষ্টির মরদেহ। মর্গে দিনের পর দিন অপেক্ষার অবসান ঘটায় একদিকে কিছুটা স্বস্তি, অপরদিকে লাশ পেয়ে আবারও জেগে ওঠে প্রিয়জন হারানোর বেদনা। বোন বললো যে ভাইয়া ঢাকা মেডিকেল থেকে ফোন দিছে, ওইখানে নাকি আজকে লাশ হস্তান্তর করা হবে 11 জন চোখে পড়া লাশ। আপনি যাইয়া দেখেন ওইখানে আমার স্বামী আছে কিনা। সেই জন্য আমি পাগলের মতো সুইটাই দিকে আপনাকে। আমার বোনের জামাই মারা গেছে, এই খবর শুনে বোনের শাশুড়ি মারা গেছে গত 3 দিন আগে। থানার থেকে ফোন করছে যে আপনার লাশ শনাক্ত হয়েছে, আপনি আসেন, এই জন্য এখানে আসা আর কি। আগুনে পুড়ে যাওয়া মরদেহগুলোর উদ্ধারের পরই শনাক্ত করতে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করে সিআইডি। 19টি মরদেহ এবং একটি খণ্ডিত হাতের বিপরীতে 48 জনের নমুনা সংগ্রহ করেন তারা। এর মধ্যে 23 জনের নমুনা থেকে 11 জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। সিআইডি বলছে বাকি 8টি মরদেহের পরিচয় নিশ্চিত হতে আরো 10 থেকে 12 দিন সময় লাগতে পারে। আমরা যখন এক্সিবিটগুলো নিয়ে আসি বডি ব্যাগ থেকে যে তথ্যগুলো আনে, সেখানে শুধুমাত্র মার্কিং করা আছে এক্সিবিট নাম্বার 40, এক্সিবিট নাম্বার 70, মানে হলো ব্যক্তির নাম নাই, কিন্তু ওখানে মৃত একটা নাম্বার দেওয়া আছে। এখন এখানে যার এই 70 নাম্বারের সঙ্গে যার মিলল, তিনি বলছেন যে এটা আমার মিলে গেছে। এখন তাকে জিজ্ঞাসা করা হলো যে ইনি তোমার কি হন, উনি মা হন, তার নাম কি? তিনি বললেন যে শামসুন নাহা বা করিমুন নাহা, যেটাই হোক, সেই নামটা কিন্তু আমাদের কাছে আছে। আমরা কিন্তু বলতে পারবো যে স্পেসিফিকলি এনআইডি কার্ডে বা ভোটার আইডি কার্ডে এই নামটা তার আছে, আমরা কিন্তু বলতে পারবো। 10 থেকে 12 দিন আমরা আশা করছি আর কি। আমরা কিন্তু নন স্টপ কাজ করে যাচ্ছি, কোনো ব্রেক ছাড়া। 20 ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুরিহাট্টায় ভয়াবহ আগুনে পুড়ে মারা যান 67 জন। পরে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও 4 জন মারা গেলে মৃতের সংখ্যা দাঁড়ায় 71-এ। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শনাক্ত হওয়া লাশ হস্তান্তর চলছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মিজানুর রহমান কবির। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কবির, স্বজনদের আহাজারিয়ার বিলাপের সুর ভেসে আসছে এখন এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে মর্গ আছে সেখানে। অন্যান্য হাসপাতাল থেকে লাশগুলো আসার সঙ্গে সঙ্গেই এখানে কিন্তু কান্নার রোল পড়ে যাচ্ছে। স্বজনরা যারা এসেছেন দুপুর থেকে, যারা অপেক্ষা করছেন তার প্রিয়জনের লাশটি নেওয়ার জন্য, অর্থাৎ চকবাজারের চুরিহাট্টায় আগুনের যে ঘটনা ঘটেছিল তার ফলে যারা নিহত হয়েছিলেন তাদের স্বজনরাই এখানে এখন লাশ নিতে এসেছেন। আপনারা জানেন যে সবশেষ 11 জনের মরদেহ আজ শনাক্ত করা হয়েছিল ডিএনএ পরীক্ষার মাধ্যমে। তাদের আত্মীয় স্বজনের সঙ্গে ভিডিও দেখা হয়েছে। তাদের মধ্যে আজ 8 জনের মরদেহ এখন আর কিছুক্ষণের মধ্যে হয়তো হস্তান্তর করা হবে। তবে যেহেতু অন্যান্য হাসপাতাল থেকে সবগুলো লাশ এখন এসে পৌঁছায়নি, সে কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে যেগুলো আছে এবং বাইরে থেকে মাত্র একটি আনা হয়েছে মিডফোর্ট থেকে, সেই স্বজনরা অপেক্ষা করছেন। তবে অন্যান্য স্বজন যারা আছেন, যারা আজ ফোন পেয়েছেন বা অন্যান্য সময়ে যারা এখানে এসে অপেক্ষা করে থাকেন, সেই মানুষজন কিন্তু দুপুর থেকেই এখানে অপেক্ষা করে আছেন যে
তার প্রিয়জনের লাশটি নেয়ার জন্য। ঢাকা জেলা প্রশাসনের একজন কর্মকর্তা একটু আগে আমাদের সঙ্গে কথা বলছিলেন, তিনি আমাদেরকে জানিয়েছেন আজ 8টি লাশ হস্তান্তর করা হবে এবং একই সঙ্গে ক্ষতিপূরণের যে ব্যবস্থা করা হয়েছে সরকারিভাবে সেগুলো আজ এখানে প্রদান করা হবে। পরিমাণটা তিনি জানিয়েছেন যে 20,000 টাকা করে প্রতিজনে আপাতত ক্ষতিপূরণ টাকার অঙ্ক সেটি আমাদেরকে তিনি জানিয়েছেন। আমরা এখন দেখানোর চেষ্টা করছি যে ভেতরে যেখানে বসে মূলত কার্যক্রমটি চলছে, নিবন্ধন সহ অন্যান্য প্রক্রিয়া, তো সেখানে একটু নিয়ে যাওয়ার চেষ্টা করছি আমরা আপনাদেরকে। আমরা ঢাকা জেলা প্রশাসনের একজন কর্মকর্তা আছেন একটু আগে যিনি কথা বলছিলেন, আবারও তার সঙ্গে একটু কথা বলতে চাই। আমরা জানতে চাইব যে এখন যে প্রক্রিয়াটি আপনাদের বাকি আছে সেটি কি এবং কতক্ষণ নাগাদ শুরু হতে পারে? আমাদের প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের 4 জনের মরদেহ আমরা নিয়ে এসেছি। আমাদের ঢাকা মেডিকেলের ফরেনসিক টিম ওনাদের প্রক্রিয়া শেষ করেই আমরা হস্তান্তর করে দিতে পারি। আর আরেকটি কথা বলছিলেন যে আজ আরও কিছু আনুষ্ঠানিকতা আছে, অর্থাৎ ক্ষতিপূরণের যে সরকারি বরাদ্দ সেটি যখন স্বজনদের কাছে হস্তান্তর করি আমরা সরকারের পক্ষ থেকে দাফন কাফনের জন্য প্রাথমিকভাবে 20,000 টাকা দিই। আরেকটি কথা বলছিলেন একটু আগে যে আজ মাত্র 8 জনের হস্তান্তর করা হবে 11 জনের মধ্যে, কারণটি কি একটু দর্শকদের জন্য যদি বলেন? আমাদের এখানে মোট 7 জনের স্বজনরা এসছেন আর আরেকজন খুব কাছাকাছি আছেন, ফোনে জানিয়েছেন। তো সেই অনুযায়ী আমরা 8 জনের মরদেহ হস্তান্তর করতে পারবো। বাকি 3 জনের স্বজনদের সাথে কথা হয়েছে, ওনারা আগামীকাল সকালে আসবেন। সকালে ওনারা আসার মাত্রই আমরা হস্তান্তর করে দিই। ধন্যবাদ আপনাকে। কথা বলছিলেন জেলা প্রশাসনের একজন কর্মকর্তা যিনি এখানে দায়িত্ব পালন করছেন এই নিবন্ধন কার্যক্রমে এবং শনাক্তকরণ কার্যক্রমে যিনি এখানে অংশগ্রহণ করেছেন। আমরা বাইরের দৃশ্য আরেকটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে, যেখানে সংবাদকর্মীদের সঙ্গে স্বজনরাও এখানে আছেন এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী বা আইনশৃঙ্খলা সংস্থার যারা রয়েছেন তারাও এখানে অপেক্ষা করছেন যে কখন লাশ হস্তান্তর শুরু হয়। আপনারা জানেন যে একটু আগে কর্মকর্তা বলছিলেন যে 4টি মরদেহ এখানে আনা হয়েছে এবং সেগুলো ঢাকা মেডিকেলের যে ফরেনসিক বিভাগের যারা আছেন তারা তাদের যে আনুষ্ঠানিকতা আছে সেটি পালন করছেন। তো এইভাবেই আর কি চলছে এখন পর্যন্ত যে মরদেহ হস্তান্তরের যে প্রক্রিয়া সেগুলো। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শনাক্ত হওয়া লাশ হস্তান্তর প্রক্রিয়ার সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার মিজানুর রহমান কবির। এদিকে পুরান ঢাকার দাহ্য রাসায়নিকের মজুদ সরাতে টাস্কফোর্সের অভিযান চলবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। ব্যবসায়ীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ না করতে টাস্কফোর্স ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। সকালে কর্পোরেশন মিলনায়তনে পুরান ঢাকার ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে এ তথ্য জানানো হয়। রাজধানী চকবাজারের চুরিহাট্টায় অগ্নিকাণ্ডের পর পুরান ঢাকার রাসায়নিক কারখানা ও গুদাম সরাতে 28 ফেব্রুয়ারি থেকে 10 সংস্থার সমন্বয়ে গঠিত টাস্কফোর্স অভিযান শুরু করে। 29টি দাহ্য রাসায়নিকের কারখানা আবাসিক এলাকা থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। আর তা না করলে গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে রাসায়নিক জব্দ করছে টাস্কফোর্স। ব্যবসায়ীদের অভিযোগ, দাহ্য রাসায়নিক নেই এমন কারখানাগুলোও অভিযান চালাচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশন। এ সময় ব্যবসা সরাতে 6 মাস সময় চান তারা। এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ব্যবসায়ীদের সাথে অসৎ আচরণ করছেন বলেও অভিযোগ করেন ব্যবসায়ীরা। আমাদের উপরে জুলুম করতেছে, অত্যাচার করতেছে। দোকানে দোকানে যে কোনো কিছু পাচ্ছে না দাহ্য পদার্থ, তার মধ্যে লাইন কেটে দিচ্ছে। আমরা ট্যাক্স দিচ্ছি, ব্যাট দিচ্ছি, সব দেওয়ার পরে আমাকে এখানে ম্যাজিস্ট্রেটের কাছে আমরা জরিমানা দিব। আমরা যদি আশ্বাসনের লোক দেয় সেখানে যদি আমরা জানতে চাই ঘটনাটা কি হচ্ছে, জেল দিয়ে দেয়। টাস্কফোর্সের অভিযান মাসব্যাপী অব্যাহত রাখার ঘোষণা দিয়ে আবাসিক এলাকায় বাণিজ্য চলতে পারবে না বলে সাফ জানিয়ে দেন দক্ষিণের মেয়র। অগ্নিকাণ্ডের জন্য ঝুঁকিপূর্ণ নয় এরকম শত শত কেমিক্যাল রয়েছে, আমরা জানি। এগুলোকে আমরা আমাদের অভিযানের বাইরে রাখবো। এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান জানান, নতুন স্থানে রাসায়নিকের কারখানা সরাতে দ্রুতই রোডম্যাপ তৈরি করা হবে। খারাপ ব্যবহার করেছে এটা দুঃখজনক। ডেফিনেটলি 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আমরা একটা রোডম্যাপ আমরা তৈরি করব কিভাবে আমরা মুভ করব। এটা যখন হয়ে যাবে আমার মনে হয় কিছুদিন পরে আর টাস্ক ফোর্সের আপনার প্রয়োজনও থাকবে না। চুরিহাট্টা ও নিমতলির ঘটনার পুনরাবৃত্তি রোধে ব্যবসায়ীদের আন্তরিক হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তারাও শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা।
11 এপ্রিলের মধ্যে নিমতলী অগ্নিকাণ্ডের বিষয়ে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের আদেশ দিয়েছেন আদালত। 8 বছর পরও 124 জনের মৃত্যুর ঘটনায় প্রতিবেদন জমা না দেয়া দুঃখজনক বলেও মন্তব্য করেছেন হাইকোর্ট। 2010 সালে আদালতে এক রিট আবেদনের প্রেক্ষিতে সরকারকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দেওয়া হয়, যেখানে সিটি কর্পোরেশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ফায়ার সার্ভিস, বিস্ফোরক অধিদপ্তর সহ সরকারি বিভিন্ন সংস্থার কাছে জবাব চাওয়া হয়। আজ পর্যন্ত কোনো তদন্ত প্রতিবেদন জমা পড়েনি, রুলও নিষ্পত্তি হয়নি। আজ নিমতলীর ঘটনায় রিটকারী আইনজীবী চকবাজারে অগ্নিকাণ্ডের বিষয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের দ্বৈত বেঞ্চে এক সম্পূরক আবেদন করলে এ গাফিলতির বিষয়টি সামনে আসে। আইনজীবী জানান, সে সময় রাসায়নিকের গুদাম সরানো সহ 17 দফা সুপারিশ করা হলেও তা মানা হয়নি। সরকারের পাশাপাশি পাটে সুদিন ফেরাতে বেসরকারি খাতের উদ্যোগ প্রত্যাশা করে প্রধানমন্ত্রী বলেছেন, প্রয়োজনে প্রণোদনা দেওয়া হবে ব্যবসায়ীদের। সকালে জাতীয় পাট দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বক্তব্য রাখেন তিনি। সরকারের পক্ষ থেকে পাটের বহুমুখী ব্যবহার নিশ্চিত করা হচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, যে কোনো মূল্যে সোনালী আঁশের ঐতিহ্য ফেরাতে হবে। সোনালী আঁশ পাটের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য। দেশের তৃতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী পরিবেশ বান্ধব এই ফসলটির সঙ্গে দেশের 4 কোটি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। বর্তমানে দেশের 19টি পণ্যে পাটের মোড়কীকরণ বাধ্যতামূলক করার পাশাপাশি দেশের বাজারে এখন প্রতি বছর 150 কোটি বস্তার চাহিদা তৈরি হয়েছে। অর্থকরী এই ফসলটির উজ্জ্বল সম্ভাবনা তুলে ধরতে প্রতি বছরের 6 মার্চ পালিত হচ্ছে জাতীয় পাট দিবস হিসেবে। এবছর তৃতীয়বারের মতো পাট দিবসের আয়োজনে যোগ দিতে বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আসেন প্রধানমন্ত্রী। 14 ক্যাটাগরিতে পুরস্কার তুলে দেন এই খাত সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে। দিবসটি উপলক্ষে 2 দিন ব্যাপী আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন শেখ হাসিনা। তিনি বলেন, 75 পরবর্তী সরকারগুলোর বিমাতা সুলভ আচরণেই ধ্বংসের মুখে পড়েছিল পাট খাত। অবৈধভাবে যারা ক্ষমতা দখলকারী, তাদের ভিতরে একটা বৈমাত্রীয় সুলভ আচরণ পাটের প্রতি ছিল। তারা যেন পাট শিল্পটাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিল। পাটের কোনো কিছুই কিন্তু ফেলা যায় না, সবই কিন্তু কাজে লাগানো যায়, কিন্তু এর জন্য প্রচুর গবেষণা প্রয়োজন এবং আমরা কিন্তু সেটা করে যাচ্ছি। পলিথিনের পরিবর্তে পাটজাত সোনালী ব্যাগের ব্যবহার বাড়ানোর গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী পাট শিল্পে বেসরকারি উদ্যোক্তাদের প্রণোদনা দেওয়ার প্রতিশ্রুতি দেন। পাটের থেকে যে এখন নতুন একটা পলিথিন ব্যবহার করা হয়েছে, যেটা ব্যাপকভাবে আমরা উৎপাদন করতে পারি, আমরা বিদেশেও রপ্তানি করতে পারি এবং নিজেদের দেশেও আমরা ব্যবহার করতে পারি। বেসরকারি খাত যত বেশি এগিয়ে আসবে, আর তার জন্য আমরা অন্যান্য খাতে অনেক প্রণোদনা দিচ্ছি, তো এখানেও আমরা প্রণোদনা দেব, যাতে করে এই খাতের মধ্য দিয়ে তারাও ব্যবসা বাণিজ্য করে আমার দেশের পণ্যটাকে আরো গুরুত্বপূর্ণ করে বিদেশে রপ্তানি করতে পারে। পরে পাট পণ্যের বহুমুখীকরণে উদ্বুদ্ধ করতে আয়োজিত পাট পণ্যের প্রদর্শনী ও মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন সরকার প্রধান শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের অর্থনীতিতে স্বাধীনতার আগে থেকেই অর্থকরী খাত হিসেবে পরিচিত পাট শিল্প। পুরনো এই খাতকে সমৃদ্ধ করতে হলে বহুমুখী পাট পণ্য তৈরি ও গবেষণায় জোর দেওয়ার দাবি ব্যবসায়ীদের। গবেষকরা বলছেন, অভ্যন্তরীণ বাজারে ব্যবহার বাড়ানো ও নতুন পাট পণ্যের মাধ্যমে বিশ্ববাজারে নিজেদের অবদান বাড়ানোর দিকে গুরুত্ব দিতে হবে। জাতীয় পাট দিবসে কাজল আব্দুল্লাহ রিপোর্ট। 80 দশকের শুরু থেকে শিল্পের নানা পরিবর্তনে পাটের ব্যবহার কমতে থাকলেও 1 দশক আগে থেকে পাট দিয়ে বৈচিত্র্যময় পণ্য তৈরির ফলে দিন দিন চাহিদা বাড়ছে বিশ্ব দরবারে। পরিবেশ বান্ধব দেশ গড়ে তোলার লক্ষ্যে পাটের কাঁচামালের পরিবর্তে বিশ্ববাজারে বহুমুখী পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত। বাংলাদেশও পিছিয়ে নেই। সরকারি বেসরকারি পর্যায়ে প্রায় 350 ধরনের পাট পণ্য তৈরি করে অনেকটাই এগিয়েছে খাতের বহুমুখীকরণ। তবে গবেষণা ও বাজার সৃষ্টি, অভ্যন্তরীণ ব্যবহার বাড়ানো এবং ব্র্যান্ডিং করে বিশ্বে প্রচারণা বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। পাট খাতকে প্রসার করবার জন্য, তুলে ধরবার জন্য, সেটা বিজেএমসির আন্ডারও হতে পারে, ডিরেক্ট মিনিস্ট্রি করতে পারে। অবশ্যই ইন্টারন্যাশনাল জুট অ্যাম্বাসেডার আমাদেরকে নিয়োগ দিতে হবে প্রাইভেট সেক্টর থেকে, এবং বেসরকারি যে খাতগুলো আছে, বেসরকারি বিশেষজ্ঞ যারা আছেন, উন্নয়ন সংগঠক বা সংস্থা যারা আছেন, অবশ্যই তাদেরকে সমন্বয় করে নিতে হবে। অনেক দেশে আমরা বাজার হারিয়ে ফেলেছি, সেই বাজারগুলি কিভাবে ফেরত পাওয়া যায় সেটার জন্য নতুন নতুন বাজার কিভাবে সৃষ্টি করা যায় সেই ব্যাপারে সরকার একটা সিরিয়াস উদ্যোগ নেওয়া দরকার মনে করছি আমি। গবেষকরা বলছেন, সরকারি পাটকল লাভজনক করতে প্রয়োজন সরকারি বেসরকারি অংশীদারিত্ব। পাটকল কর্পোরেশনের সম্পদ সঠিকভাবে ব্যবহারের পরামর্শ দেন তারা। বিজেএমসি তার
এই যে কার্যক্রম এতগুলো মিল চালিয়ে সেখানে বাড়তি যে ব্যয় দিতে হচ্ছে, ফিক্সড কস্ট দিতে হচ্ছে, অপারেশনাল কস্ট দিতে হচ্ছে, কিন্তু সেখানে উৎপাদন সেভাবে নেই। বেসরকারি খাতকে গুরুত্ব দেওয়া, ছোট আকারের মিলকে গুরুত্ব দেওয়া। ঐতিহ্যবাহী শিল্পকে এগিয়ে নিতে পাট পণ্য উৎপাদন ব্যয় বিক্রয় মূল্য থেকে যেমন কমাতে হবে, তেমনি আধুনিক প্রযুক্তি ও দৃষ্টিনন্দন পণ্য তৈরিতে গুরুত্ব দিতে হবে বলেও মনে করেন সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মতো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারও সুচিকিৎসার অধিকার আছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। জাতীয় প্রেস ক্লাবের সামনে বেগম জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে মানববন্ধনে তারা একথা বলেন। কেন্দ্রীয় বিএনপির কর্মসূচিতে দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। তারা বলেন, সংগঠনকে আরও শক্তিশালী করে জনগণকে সঙ্গে নিয়ে সরকারকে পুনর্নির্বাচনে বাধ্য করা হবে। বেগম জিয়ার বিরুদ্ধে মামলাগুলো জামিনযোগ্য হলেও সরকার ক্ষমতা হারানোর ভয়ে তাকে আটক রেখেছে বলেও অভিযোগ করেন নেতারা। ৭৩ বছর বয়স, তিনবার প্রধানমন্ত্রী, 2 বারের বিরোধী দলের নেত্রী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, তাকে আজকে বিনা চিকিৎসায় নির্জন কারাগারে দিনের পর দিন তাকে তিলে তিলে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। তারা মনে করে যে দেশনেত্রী ওই চিকিৎসা নিতে গেলেও বোধহয় তারা ক্ষমতা হারাবে। মানুষ তাদের উপর আস্থা হারিয়েছে, নির্বাচন কমিশনের উপর আস্থা হারিয়েছে। সুতরাং এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে প্রথম কাজ যেটি আমাদের করতে হবে সেটি হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। এবং সেই জন্য আইনি লড়াই চলছে, আইনি লড়াই চলবে, অবশ্যই চলবে। সঙ্গে সঙ্গে আমাদের সংগঠনকে শক্তিশালী দৃঢ় করে জনগণের ঐক্য প্রতিষ্ঠা করে সকল দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ করে আমাদেরকে দুর্বার আন্দোলন করে তুলতে হবে। কুমিল্লায় হত্যা মামলায় উচ্চ আদালতে জামিন পেয়েছেন বেগম জিয়া। এতে তার মুক্তির আইনি প্রক্রিয়া এগিয়েছে বলে মনে করছেন বিএনপি নেত্রীর আইনজীবীরা। তারা বলছেন, বাকি 3টি মামলায় জামিন পেলেই মুক্তি পাবেন তিনি। অ্যাটর্নি জেনারেল জানান, এই জামিনের বিরুদ্ধে আপিল করা হবে। বেগম জিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া 36টি মামলার মধ্যে কুমিল্লায় বাসে আগুন দিয়ে 8 জন হত্যার মামলাটি বেশ গুরুতর। বুধবার উচ্চ আদালতে এই মামলায় জামিন হওয়ার পর বিএনপি নেত্রীর আইনজীবীরা বলছেন, বাকি 3টি মামলাতেও জামিন মিলবে। বেগম জিয়ার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই। আমরা মনে করি কোর্ট রাইট ডিসিশন দিয়েছে, জামিন দিয়েছে। যে 2টো মামলা সাজা দিয়েছে ওই 2টো বাদে আর সবগুলো মামলা উনি জামিনে আছেন। অ্যাটর্নি জেনারেল বলছেন, কুমিল্লার মামলায় জামিনের বিরুদ্ধে তারা আপিল করবেন। এছাড়া তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা থাকায় মুক্তি বিলম্বিত হবে বলেও মনে করেন তিনি। এই যে 7টি লোক তৎক্ষণাৎ মারা গেল পেট্রোল বোমায়, পরে একটি লোক মারা গেল, এই সমস্ত মারা যাওয়ার কারণই হলো বেগম খালেদা জিয়া। তার কারণ ওনার আহ্বানেই সেই সময় ওনার কর্মীরা এই রাস্তায় নেমে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। জামিন প্রদানের আদেশের বিরুদ্ধে আমরা রাষ্ট্রপক্ষে যথাযথ পদক্ষেপ নেব এবং এটাকে স্থগিত করার জন্য প্রচেষ্টা চালাবো। মুক্তি পেতে বিএনপি চেয়ারপারসনকে জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা এবং মানহানির 1 মামলায় জামিন নিতে হবে। দুর্নীতি 2 মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে 1 বছরের বেশি সময় ধরে কারাভোগ করছেন বেগম জিয়া। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা স্থিতিশীল জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বেগম জিয়ার সঙ্গে তার পরিস্থিতির তুলনা চলে না। সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এদিকে সিঙ্গাপুরে তার সঙ্গে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক জানিয়েছেন, 2-1 দিনের মধ্যে কৃত্রিম কার্ডিয়াক সাপোর্ট খুলে ফেলার চিন্তা করা হচ্ছে। কিছুটা হলে উদ্বেগ কমলো নেতাকর্মীদের। এখনো সংকটাপন্ন নয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গেল রোববার থেকে হৃদরোগে আক্রান্ত গুরুতর অসুস্থ ওবায়দুল কাদের চিকিৎসাধীন আছেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। ওই হাসপাতালে চিকিৎসার 3 দিনের মাথায় আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে জানানো হলো, সবকিছু ঠিক থাকলে 1 সপ্তাহের মধ্যেই শুরু করা যাবে চিকিৎসার পরবর্তী ধাপ, বাইপাস সার্জারি। তার অবস্থা এখন আর সংকটপূর্ণ নেই। সামান্যত কিডনিতে ইনফেকশন আছে, এছাড়া তার বাকি অর্গানগুলো এখন পর্যন্ত মোটামুটি ফাংশনাল, সবই ঠিকঠাক মতো আছে। স্বাধীনতা সংগ্রামের জন্য, এই দেশের মুক্তির জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন দেশের শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে একজন। তার সঙ্গে আর একজন যিনি পাকিস্তানের সহযোগী ছিলেন,
তার সঙ্গে কম্পেয়ার করার কোনো সুযোগ নেই। একজন কায়েদের চিকিৎসার জন্য কারা কর্তৃপক্ষ তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন, তাদেরই দায়িত্ব। ওবায়দুল কাদেরের সঙ্গে থাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসকও ভালো খবর দিয়েছেন। আওয়ামী লীগের এই নেতার কিডনির সংক্রমণ কমে আসছে, বাড়ছে প্রত্যক্ষ শ্বাস প্রশ্বাসের মাত্রাও। হার্টের কন্ডিশন, প্রেশার এবং হার্টবিট এগুলো খুব ভালো আছে এবং তারা চিন্তা করছে আগামী 2-1 দিনের ভিতর ওনার যে আর্টিফিশিয়াল মিনসগুলো আছে, যে ডিভাইসগুলো আছে, ওগুলো ওনারা খুলে ফেলার চিন্তা করছে। অসুস্থ হওয়ার একদিনের মাথায় উপমহাদেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির পরামর্শে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয় ওবায়দুল কাদেরকে। চিকিৎসকরা জানিয়েছেন তার হৃদযন্ত্রে 3টি ব্লক ধরা পড়েছে। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। মঙ্গলবার বৈধ পিস্তল নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ ফ্লাইটে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন স্ক্যানিং মেশিন পার হওয়ার ঘটনায় একজন স্ক্যানার অপারেটরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। বিমান ছিনতাই চেষ্টার তদন্ত শেষ না হতেই এমন ঘটনায় প্রশ্নের মুখে বিমানবন্দর নিরাপত্তা ব্যবস্থা। বিশ্লেষকরা বলছেন অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রেও নিরাপত্তা জোরদার করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। বিমানবন্দরের কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী পার হয়ে একজন যাত্রী কিভাবে খেলনা পিস্তল ও বোমা সদৃশ জিনিস নিয়ে বিমানে ওঠার সুযোগ পান? চট্টগ্রামে বিমান ছিনতাই চেষ্টার পর এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সবার মনে। এ বিষয়ে সুরাহা না হতেই গতকাল ইলিয়াস কাঞ্চনের পিস্তল ও গুলি নিয়ে অভ্যন্তরীণ টার্মিনালের প্রথম নিরাপত্তা স্তর নির্বিঘ্নে পার হওয়ার ঘটনায় আবারও আলোচনায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা। কারো কাছে পিস্তল থাকলে সেটি কর্তৃপক্ষকে অবহিত করতে হয়, যা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন করেননি। তবে বোর্ডিং পাস নেওয়ার আগে দ্বিতীয় দফা স্ক্রিনিংয়ে অস্ত্রের অস্তিত্ব ধরা পড়ে। এ ঘটনায় একজনকে সাময়িক বরখাস্ত ও 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান বিমান সচিব। উনি ওনার লাগেজটা স্ক্যানারের ভিতরে দিয়েই উনি দৌড়ে সামনে চলে গেছেন। এরপরে ওনার লাগেজ সহ ওনাকে ধরা হয়েছে। তখন উনি বলছেন হ্যাঁ আমার এখানে উইপন রয়ে গেছে, আমি সরি, এক্সট্রিমলি সরি। তারপরে ওনার ওই পেনটা উনি নিয়ে নেয়। এরপরেও ওখানে যারা দায়িত্ব পালন করেছে, এখানে একজন স্ক্যানার যে ভিউয়ার ছিল তাকে সাময়িক বরখাস্ত করেছি আমরা, এবং একটা তদন্ত টিম গঠন করা হয়েছে সিভিল এভিয়েশনের পক্ষ থেকে। গত 24 ফেব্রুয়ারি বিমান ছিনতাই চেষ্টাকারী পলাশের গন্তব্য চট্টগ্রাম হলেও তিনি দুবাইগামী ফ্লাইটে যাত্রী হয়ে ঢাকা থেকে উঠেছিলেন। বিশ্লেষকরা বলছেন একই ফ্লাইটে উঠলেও অভ্যন্তরীণ রুটের যাত্রীরা যে টার্মিনাল ও গেট ব্যবহার করেন সেখানকার নিরাপত্তা ব্যবস্থা ততটা কড়াকড়ি নয়। সিকিউরিটি সেম থাকতে হবে। সো ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার এবং ডোমেস্টিক প্যাসেঞ্জার যখন একই ফ্লাইটে যাবে, এর পদ্ধতিগত প্রসিডিউরটা কি, এইটা একেবারে সুন্দরভাবে লেআউট থাকতে হবে। এইখানে হয়তোবা সঠিক পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে কি না, এইটা একটা ভেবে দেখার বিষয় আছে। বিমান সচিব জানান এই অবস্থায় আন্তর্জাতিক ফ্লাইটে অভ্যন্তরীণ রুটের যাত্রীদের তোলার ক্ষেত্রে নিরাপত্তা আরও কঠোর করার পাশাপাশি বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও নিখুঁত করে উদ্যোগ নেওয়া হচ্ছে। বিমানবন্দরের সামগ্রিক নিরাপত্তায় নিযুক্ত আছেন 1200 এয়ারপোর্ট আর্ম পুলিশ ব্যাটালিয়ন। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় উদ্ধারকৃত পিস্তলটি খেলনা এবং এটি দিয়ে গুলি করা সম্ভব নয় বলে জানিয়েছে সিআইডি। সকালে ফরেনসিক পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত করে সিআইডির বিশেষ পুলিশ সুপার ডক্টর নাজমুল করিম। এদিকে কথিত ছিনতাইকারী পলাশ আহমেদের সঙ্গে এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিট। সিআইডি জানায় গতকাল বিকেলে পলাশ আহমেদের কাছ থেকে উদ্ধারকৃত পিস্তল ও বোমা ফরেনসিক পরীক্ষার জন্য সিআইডির কাছে হস্তান্তর করে কাউন্টার টেরোরিজম ইউনিট। সকালে ফরেনসিক পরীক্ষার পর এটি প্লাস্টিকের তৈরি খেলনা পিস্তল বলে নিশ্চিত করে সিআইডি। তবে ব্যালিস্টিক পরীক্ষার পরই চূড়ান্ত প্রতিবেদন দেয়া হবে। বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় এরই মধ্যে শাহ আমানত বিমানবন্দরের বেশ কয়েকজনের জবানবন্দি গ্রহণ করেছে তদন্তকারী সংস্থা। এছাড়াও ঘটনার দিন পলাশের গতিবিধি পর্যবেক্ষণের জন্য সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে বলেও জানানো হয়। গত 24 ফেব্রুয়ারি ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট চট্টগ্রামে ছিনতাই চেষ্টার ঘটনায় কমান্ডো অভিযানে কথিত ছিনতাইকারী পলাশ আহমেদ নিহত হয়। পিস্তল নিয়ে আসছে, সেটি যে কেউ দেখলে খালি চোখে এটিকে খেলনাই মনে করবে, এটিকে পিস্তল বলার সুযোগ খুবই কম। তারপর যেহেতু এটি ব্যালিস্টিক পরীক্ষা হবে, ব্যালিস্টিক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়ে আপনার রেজাল্ট দেওয়া হবে। খেলনার পিস্তলে যেই গুলি থাকে প্লাস্টিকের গুলি, সেইগুলোই হয়তোবা ব্যবহার হয়, হয়তোবা এটি বাংলাদেশেরই তৈরি যেটি দেখা গেল।
এই খেলনার পিস্তলটি। না, এটি ফায়ারিং সম্ভব না। আসামি পলাশ বিমানবন্দর আসা থেকে এয়ারক্রাফটে উঠা, এয়ারক্রাফটের তার কার্যক্রম প্রত্যেকটা জিনিস আমরা খতিয়ে দেখতেছি। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতেছি, ইতিমধ্যে বেশ কিছু সংগ্রহ করেছি এবং আরও সংগ্রহ করব, এবং তার সাথে অন্য কারো সম্পৃক্ততা আছে কিনা প্রত্যেকটা জিনিস আমরা দেখব। অবহেলা, অব্যবস্থাপনা ও দুর্নীতিতে ভারাক্রান্ত শত বছর ঐতিহ্যবাহী রেলওয়ে। স্বাধীনতার পর থেকে ঋণদাতা সংস্থাগুলোর চাপে সংকুচিত হয়েছে রেলপথ, কমেছে সেবার মান। নানা সমস্যার পরও যাত্রী ও মালামাল পরিবহনে নিরাপদ বাহন হিসেবে দিন দিনই বেড়েছে রেলের জনপ্রিয়তা। মঙ্গলবার টেকনিকের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর নতুন মহাসড়ক না করে রেলের উন্নয়নের দিকে নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, নির্দেশের আলোকে এই খাতে বিনিয়োগ বাড়লে দিন ফিরবে রেলের। সাজিদ রাজু রিপোর্ট। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে রেলপথের পরিমাণ ছিল ২৫০০ কিলোমিটার, অথচ ৭৫ পরবর্তী সময়ে বৈদেশিক ঋণ নির্ভরতা ও পরামর্শে ক্রমেই সংকুচিত হয়েছে রেলপথ। অন্যদিকে অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে যাত্রী সেবার কাঙ্ক্ষিত মানে পৌঁছাতে ব্যর্থ হয়েছে রেলওয়ে। দিনে দিনে বেড়েছে লোকসানের বোঝা। লসের মেইন কারণ হচ্ছে অদক্ষতা, মেইনটেনেন্সের অভাব, পিলফারেজ, চুরিটা হচ্ছে ব্যাপকভাবে, সেটা তেল চুরিও হয়, সেটা যন্ত্রাংশ চুরিও হয়, এবং সর্বোপরি যেটা হচ্ছে পরিকল্পনার অদক্ষতা। আমি মনে করি যে এখানে ব্যাপক সংস্কার হওয়া প্রয়োজন। এখানে ভালো দক্ষ কর্মী অফিসারদেরকে দিতে হবে যারা সংস্কারপন্থী। মিসম্যানেজমেন্ট হলো এটার সবচেয়ে বড় কারণ। এটাকে ডিজিটালাইজড করলে আপনার এই সমস্যাটা থাকবে না। বিশ্বজুড়ে যেখানে বিনিয়োগ বেড়েছে, যাত্রী ও মালামাল পরিবহনে প্রাধান্য পেয়েছে রেলপথ, সেখানে বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থার এমন পরিণতি দুঃখজনক বলে মনে করেন বিশেষজ্ঞরা। যতগুলো রেলওয়ে পাস আছে রাস্তার সাথে সংযোগ, সবগুলোকেই ওভারপাস, আন্ডারপাস করে দেওয়া, যাতে ডাবল লেন হওয়ার সাথে সাথে প্রতি 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট পরপরই যেন প্যাসেঞ্জার ট্রেন বা গুডস ট্রেন যেটাই আসুক ধাই করে চলে যেতে পারে। তার জন্য কোথাও স্লো ডাউনও করতে হয় না, হুইসেল বাজানোর কোনো প্রয়োজন নেই। ট্রেন শুড বি ট্রেন, এবং ট্রেনের গুণগত মানও বাড়াতে হবে, অর্থাৎ কিছুটা হাই স্পিড করতে হবে। অ্যাটলিস্ট 70, 80, 90, 100 গড়ে যেতে পারে এই ধরনের স্পিডের ট্রেন আমাদের নিয়ে আসতে হবে। নতুন যে লাইনগুলো করবেন, আপনারা ইলেকট্রিক্যাল ট্রেনের বন্দোবস্ত করেন। ট্রেনের যে স্টেশনগুলো হবে, ওই স্টেশনগুলোকে ওই লোকাল কানেক্টিভিটি রোডসের আরও সুন্দর করে ওইখানে সুন্দর বাসের ব্যবস্থা করলে বেটার সার্ভিস মানুষকে দেওয়া যাবে। স্টেশনকে মানুষের জন্য খুব ফ্রেন্ডলি করতে হবে। যাত্রীর পাশাপাশি মালামাল পরিবহনের প্রধান মাধ্যম হিসেবে রেলকে বিবেচনা করারও পরামর্শ তাদের। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। ক্লিক সুইচ ৫০,০০০ বার অন অফ করা যায় নিশ্চিন্তে। ক্লিক সুইচ চলছে, চলবে। বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর দেশের তালিকায় শীর্ষে বাংলাদেশ, আর রাজধানীগুলোর মধ্যে দিল্লির পরই এখন ঢাকার অবস্থান। আইকিউ এয়ার ভিজুয়াল ও গ্রিনপিসের এক যৌথ গবেষণায় এ তথ্য উঠে আসে। সরকারের সদিচ্ছা ও সাধারণ মানুষের সচেতনতা ছাড়া বায়ু দূষণ কখনোই রোধ করা সম্ভব নয় বলে মনে করছেন পরিবেশবিদরা। পরিবেশ দূষণ বাংলাদেশিদের কাছে নতুন কিছু নয়। ইটের ভাটা, ট্যানারির বর্জ্য, শিল্প বর্জ্য, মেডিকেল বর্জ্য, যেখানে সেখানে গৃহস্থালির বর্জ্য, যানবাহনের ধোঁয়া সহ নানা কারণে দূষণ এখন বিপর্যয়ের রূপ নিয়েছে। মঙ্গলবার ২০১৮ সালে বিশ্বব্যাপী দূষণের মাত্রা নিয়ে প্রতিবেদন তৈরি করে আইকিউ এয়ার ভিজুয়াল অ্যান্ড গ্রিনপিস নামে একটি বেসরকারি সংস্থা। গবেষণায় উঠে এসেছে বাংলাদেশের বাতাসে PM2.5 নামে এক ধরনের সূক্ষ্ম কণার উপস্থিতির গড় মাত্রা ৯৭.১%, যার ফলে দূষিত বায়ুর দেশের তালিকায় এখন শীর্ষে বাংলাদেশ। এরপরই রয়েছে পাকিস্তান ও ভারতের নাম। এই সূক্ষ্ম কণার কারণে মানুষের ফুসফুস, হৃদযন্ত্র এবং রক্ত প্রবাহে নানা ধরনের রোগ সংক্রমিত হয়ে থাকে, এমনকি ক্যান্সার কিংবা হার্ট অ্যাটাকও হয়ে থাকতে পারে, এমনটাই বলা হয়েছে এই প্রতিবেদনে। জনস্বাস্থ্যের জন্য একটা বড় হুমকি আমাদের বাচ্চাদের, বিশেষ করে শিশুদের আপনার হাঁপানি, অ্যাজমার রোগ, রেসপিরেটরি ডিজিজ বাড়ছে, ব্রেনের যে বিকাশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাস্তায় যখন বেরোয় বাচ্চারা, যখন স্কুলে ঢুকে, স্কুলে খেলে, বা বিভিন্ন জায়গায় আমরা যখন শহরে এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, আমরা এই বাতাসের মধ্যেই তো বেঁচে আছি, বাতাসের সমুদ্রে। এর মধ্যে আসলে আমরা সালফার ডাইঅক্সাইড, সীসা, এই জাতীয় ক্ষতিকর
ক্রোমিয়াম, ক্যাডমিয়াম যেগুলো ক্যান্সার করে, এই ধরনের ক্ষতিকর উপাদানগুলি আমরা শ্বাসের মাধ্যমে নিচ্ছি। তবে আইনের যথাযথ প্রয়োগ, সরকারের সদিচ্ছা ও সাধারণ মানুষের সচেতনতা ছাড়া বায়ু দূষণ কখনোই রোধ করা সম্ভব না বলে মনে করছেন পরিবেশবিদরা। দেশের প্রচলিত আইন যদি প্রয়োগ করা হয় তাহলে আমি মনে করি যে 40% বায়ু দূষণ রোধ করা সম্ভব। ঢাকা শহরে সবুজের পরিমাণ যেই পরিমাণ কমে গেছে, আর বিপরীতে যেই পরিমাণ বায়ু দূষণের উৎসগুলো বেড়েছে, একটা ভারসাম্য আমরা অনেক আগেই হারিয়ে ফেলেছি। কাজেই দূষণকারী উৎসগুলোকে নিয়ন্ত্রণ করার পাশাপাশি সবুজায়ন এবং জলাশয় ফিরিয়ে আনার দিকে আমাদের মন দিতে হবে। এদিকে বিশ্বব্যাংকের গবেষণা অনুযায়ী বাংলাদেশে এক বছরেই পরিবেশ দূষণে মারা যায় 80,000 মানুষ। দেশে প্রতি বছর যত মানুষের মৃত্যু হয় তার 28 ভাগই পরিবেশ দূষণজনিত রোগে। সারা বিশ্বে এই হার মাত্র 16%। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। অবশেষে খনন করে অপসারণ শুরু হয়েছে তুরাগ দখল করে গড়ে তোলা বহুল আলোচিত আমিন মোমিন হাউজিং। সকাল থেকে 4টি এক্সকাভেটর ও একটি ভেকু দিয়ে খনন শুরু করে বিআইডব্লিউটিএ। পুরো হাউজিংটি গভীরতায় 25 ফুট খনন করে তুরাগের পুরানো চ্যানেলটি ফিরিয়ে আনা হবে। তবে উচ্ছেদ ও খননকে অবৈধ বলে দাবি করেছে আমিন মোমিন হাউজিং। এ সময় বাধা দিলে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপককে আটক করা হয়। নদীর জায়গা দখলমুক্ত করতে প্রায় 1.5 মাস ধরে টানা উচ্ছেদ অভিযান চালালেও দ্বিতীয় পর্যায়ে এসে বুধবার উচ্ছেদ করা জায়গায় খনন শুরু করে বিআইডব্লিউটিএ। তুরাগের একটি চ্যানেল বন্ধ করে লম্বায় প্রায় 3000 ফুট ও চওড়ায় 250 ফুট নদীর জায়গা দখল করে গড়ে তোলা আমিন মোমিন হাউজিং দিয়ে শুরু হয় খনন অভিযান। 4টি এক্সকাভেটর ও একটি ভেকুর সহায়তায় চলে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ। আজ রাতের মধ্যেই আরও 5টা এক্সকাভেটর এখানে নিয়োজিত হবে। আগামীকাল থেকে 9টা ভেকু অ্যাট এ টাইমে কাজ করবে। যতক্ষণ পর্যন্ত না আমরা নেভিগেবল ওয়াটারওয়ে যেটা সৃষ্টি করতে পারছি সেকেন্ড ক্লাস রুট হিসাবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই ড্রেজিং এবং এই প্রক্রিয়া চালিয়ে যাব। খনন চলাকালীন বেলা 11টার পর ঘটনাস্থলে এসে বিআইডব্লিউটি এর অভিযানকে অবৈধ বলে দাবি করে আমিন মোমিন হাউজিং এর আইনজীবীরা বলেন, বিআইডব্লিউটি এর চেয়ারম্যানই তাদের বৈধতা দিয়েছেন। আমাদের বৈধ কাগজপত্র রয়েছে এবং হাইকোর্টের রায়ও আমাদের পক্ষে। অর্থাৎ আমাদেরকে যে উচ্ছেদ করা হচ্ছে এটা বেআইনিভাবে করা হচ্ছে। আমরা সরাসরি চেয়ারম্যান সচিব মহোদয়ের সাথেও যোগাযোগ করেছি, তারা বলেছে আপনাদের কাগজপত্র বৈধ আছে, আমরা এটা যে আরও একটু পর্যালোচনা করে তারপরে আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করব। এ সময় হাউজিংটির একজন ম্যানেজারকে আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জায়গাটিতে নদীর প্রবাহ ফিরিয়ে আনতে 2 থেকে 3 মাস সময় লাগবে বলে জানান অভিযানে নেতৃত্ব দেওয়া কর্মকর্তা। 6 লক্ষ ঘনমিটার মাটি কাটা হবে। এই মাটিটা কেটে নদীর যে পূর্বের প্রবাহটা সেই পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের এই পরিকল্পনা, আমাদের এই প্রচেষ্টা। আমরা এই কাজটি শুধু এখানেই না, আমরা এইটির মাধ্যমে একটা মেসেজ দিতে চাই যে অন্যান্য যে সমস্ত হাউজিং কোম্পানি নদীকে ভরাট করে আপনার হাউজিং গড়ে তুলেছে বা অবৈধ স্থাপনা গড়ে তুলেছে, তাদের জন্য এটা একটি সতর্ক মেসেজ। ধারাবাহিকভাবে নদী পাড়ের অবৈধ হাউজিংগুলো উচ্ছেদ করে খনন করা হবে বলে জানায় বিআইডব্লিউটিএ। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক ফার্মার্স ব্যাংকের বিভিন্ন কর্মকর্তাদের দুর্নীতি দমন কমিশন দুদক জিজ্ঞাসাবাদ করলেও সে সময়কার পরিচালনা পর্ষদের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা থেকে গেছে ধরাছোঁয়ার বাইরে। ব্যাংকটির সাবেক চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের বিষয়ে দুদকের তেমন কোনো পদক্ষেপ না থাকলেও দুদক বলছে তদন্তের স্বার্থে যাকে প্রয়োজন মনে হবে তাকেই জিজ্ঞাসাবাদ করা হবে। তবে ব্যাংকটির অনিয়মের বিষয়ে তদন্ত করতে দুদক বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর। সানবীর রুপলকে সঙ্গে নিয়ে ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। 2013 সালে অনুমোদন পাওয়া ফার্মার্স ব্যাংক পরিচালনা শুরুর 3-4 বছরের মাথায় নানা অনিয়ম ও ঋণ জালিয়াতিতে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। এক পর্যায়ে প্রতিষ্ঠানটি গ্রাহকের আমানতের টাকা ফেরত দেওয়ার সক্ষমতা হারায়। ব্যর্থতা ও অনিয়মে সরাসরি জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে একে একে পদত্যাগ করতে বাধ্য হন ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক সহ পরিচালনা পর্ষদের সদস্যরাও। ঋণ জালিয়াতির ঘটনায় এর আগে কয়েকজন ব্যাংকারকে আসামি করে 3টি মামলাও হয়। অভিযুক্ত কর্মকর্তাদের কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করে দুদক, যার ধারাবাহিকতায় অর্থ আত্মসাতের অভিযোগে ব্যাংকটির বিভিন্ন শাখার 9 ব্যাংক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন দুদক। ডেকেছে ওই যে পোস্টিং হয়েছে, তো কোথায় কারেক্ট পোস্টিং দিয়েছিলাম এটা জানতে চাইছে, আর কিছু ঋণের ব্যাপারে আমি কিছু জানি না, আমার জানাও ছিল না। আপনারা ওনাদের কাছে আপনাদের কি কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা?
এমন বড় ধরনের দুর্নীতির দায় নিয়েও ব্যাংকটির ঊর্ধ্বতন পর্যায়ের ব্যক্তিদের কৌশলে অন্তরালে রাখা হচ্ছে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক এই ডেপুটি গভর্নর। তার মতে এই অনিয়মের সঠিক তদন্ত আর দুর্নীতিবাজদের বিচার না হলে এমন অনিয়ম অন্যান্য ব্যাংকেও ছড়িয়ে পড়বে। এটাকে আমি খেলাপিও বলতে রাজি না, এটা একটা এই ব্যাংকটিকে লুট করা হয়েছে, পরিষ্কার কথা। এবং নিচের লেভেলের কর্মচারীরা লুট করতে পারে না, এটি উচ্চ লেভেল থেকেই হয়েছে। দুদক বোধহয় কোনো না কোনোভাবে বাধাগ্রস্ত বা করতে পারছেন না। এটা বলাই বাহুল্য যে চেয়ারম্যানকে নিশ্চয়ই প্রোটেকশন দিচ্ছেন অতি উচ্চ মহল, যাদেরকে অতিক্রম করতে পারছেন না দুদক। ব্যাংকিং অঙ্গনের যে দুরবস্থা, তার জন্য তো সরকারই দায়ী। জিজ্ঞাসাবাদের আওতায় কেন আসছে না ঊর্ধ্বতন কর্মকর্তারা, এমন প্রশ্ন ছিল দুদকের কাছে। এই ব্যাপারে আমি কিছু বলতে পারছি না এই মুহূর্তে, কারণ এটি তদন্তকারী কর্মকর্তা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করেন। তিনি যাকে যাকে মনে করবেন তাকে তিনি করবেন। শুধুমাত্র নাম সর্বস্ব পরিবর্তন না করে সে সময়কার অনিয়মের সঠিক তদন্ত করে ব্যবস্থা নিলে ভবিষ্যতে এমন অনিয়ম বন্ধ করা সম্ভব বলে মত ব্যাংকিং খাতের সঙ্গে সংশ্লিষ্টদের। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচন সামনে রেখে প্রচারণায় মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চষে বেড়াচ্ছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। কিন্তু ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রার্থীর ছড়াছড়িতে বিড়ম্বনায় পড়েছেন ভোটাররা। তারা বলছেন সব মিলিয়ে 38টি ভোট দিতে গিয়ে এত প্রার্থীর নাম ও ব্যালট নম্বর মনে রাখা কঠিন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে প্রার্থীদের লিফলেট দেখেই ভোট দিতে পারবেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেসবুক গ্রুপে দেখা যাচ্ছে এই ভিডিও, যেখানে প্রার্থীদের নাম মুখস্থ করছেন কয়েকজন শিক্ষার্থী। মজা করে এটা পোস্ট করা হলেও এমন বাস্তবতার কথাই তুলে ধরলেন শিক্ষার্থীরা। কোনো প্রতীক না থাকায় নির্বাচনে প্রার্থীদের নাম মনে রাখতে হিমশিম খাচ্ছেন ভোটাররা। কেউ কেউ বলছেন শুধু গুরুত্বপূর্ণ কিছু পদেই ভোট দিয়ে দায়িত্ব সারবেন তারা। লিফলেট অনুযায়ী তারা নামটি মুখস্থ করবে, কারণ আসলে এটা খুবই টাফ। 38 জনকে দেওয়া তো পসিবল না, যাদেরকে চিনি ওদেরকে দিব। এটা অনেকের সমস্যা হয়ে থাকে যে আমরা 38 জনের মানে কিভাবে চিনবো তাদেরকে, কিভাবে তাদের নাম মনে রাখবো, এবং এর জন্য ভোট দেওয়ার জন্য কিন্তু মাত্র 3 মিনিট সময় দেওয়া হবে। আর এখানে এত মানুষ, এত প্রার্থী যে সবাইকে আসলে চেনা সম্ভব হয়ে ওঠে না। চিনিও তো না সবাইকে, চিনি বেশি বলতে গেলে 3-4 জনকে চিনি। ক্যাম্পাসের অলিগলি ছেয়ে গেছে ব্যানার ফেস্টুনে। লিফলেটে কেউ প্রচার করছেন নিজেকে, কেউ বা পূর্ণ প্যানেলকে। ভোটারদের হাতে উঠছে প্রতিদিন কয়েকশো প্রার্থীর লিফলেট। ডাকসু ও হল সংসদের জন্য মোট 38টি ভোট দিতে হলে একজন শিক্ষার্থীকে চিনে রাখতে হবে প্রায় 300 প্রার্থীকে, যা জটিল হয়ে ধরা দিচ্ছে সাধারণ শিক্ষার্থীদের কাছে। তাই এইভাবে নিজেদের প্যানেল পরিচিতি তুলে ধরছে ছাত্র সংগঠনগুলো। স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদকের পদপ্রার্থী, আমার ব্যালট নাম্বার 11। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে জটিলতার কিছুই নেই। প্রার্থীদের লিফলেটগুলো দেখে ভোট দিতে পারবেন শিক্ষার্থী। এখানে অনেক প্রার্থীর নাম আছে, সে যাদেরকে চিনবে তাদের নামটা হয়তো মনে থাকবে, কিন্তু সাধারণত প্রত্যেকের একটা ব্যালট পেপার, প্রত্যেকটা স্বতন্ত্র প্রার্থী হোক আর দলীয় প্রার্থী হোক, প্রত্যেকের দলের একটা ব্যালটের পেপারের লিস্ট থাকে। ওরাগুলো নিয়ে গিয়ে তাদের নিজস্ব পছন্দের প্রার্থীকে তারা ভোট দিবে। নির্বাচনের প্রচারণাও চলছে সমান তালে। স্বতন্ত্র ভিপি প্রার্থী আব্দুল আলিম তুলে ধরেছেন নির্বাচনী ইশতেহার। আরেক স্বতন্ত্র জিএস প্রার্থী আসিফুর রহমানকে সমর্থন দিয়েছে শামসুন নাহার হলের স্বতন্ত্র প্রার্থীরা। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা। 6 বছর পেরিয়ে গেলেও নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র ত্বকী হত্যা মামলার অভিযোগপত্র দাখিল করতে পারেনি র্যাব। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্বজন ও জেলা নাগরিক কমিটির নেতারা। ত্বকী হত্যা মামলায় 4 জনকে গ্রেপ্তার করা হলেও তার মধ্যে মাত্র 1 জন কারাগারে রয়েছেন, বাকি 3 জন জামিনে। এর মধ্যে আসামি সুলতান শওকত ভ্রমর ও ইউসুফ হোসেন লিটন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। কিন্তু গোয়েন্দা পুলিশের তদন্ত সন্তোষজনক না হওয়ায় বাদী ত্বকীর বাবা রফিউর রাব্বি উচ্চ আদালতে রিট করলে মামলাটি র্যাবের কাছে হস্তান্তর করা হয়। হত্যাকাণ্ডে জড়িতরা প্রভাবশালী হওয়ায় বিচার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে বলে অভিযোগ স্বজনদের। 2013 সালের 6 মার্চ নারায়ণগঞ্জের পুরান কোর্ট এলাকা থেকে অপহরণের পর হত্যা করা হয় স্কুল ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকীকে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুল করে অস্ত্র বহন করেছিলেন বলে জানালেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তবে স্ক্যানারে ধরা না পড়ার বিষয়টি উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন তিনি। এ ঘটনা গণমাধ্যমে আসায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলেও মনে করেন তিনি। ঢুকেই আমি স্ক্যানিং মেশিন আছে, মেশিনের মধ্যে আমি নিজেই দিলাম, দিয়ে তারপরে আমি ওই যে আর্চওয়ে আছে, আর্চওয়ে দিয়ে পার হলাম। পার হওয়ার পর আমি হাতে করলাম, আমার বডি টডি চেক টেক করলো,
করার পর তারপরে আমি ব্যাগ দেখলাম যে স্ক্যান থেকে বাইরে চলে আসে। বোর্ডিং করে ভিতরে ঢুকতে গেলাম তো ওখানে আরেকটা স্ক্যানার আছে, তো সেখানে আবার কোট খুলতে হয়, বেল খুলতে হয়, জুতা খুলতে হয়, সব কিছু খুলে টুলে আলাদা আলাদা করে আমি দিচ্ছি। তখন আমার মনে পড়লো যে আমার তো আর্মস রয়ে গেছে, এটা তো ঠিক হচ্ছে না। তখন আমি সিকিউরিটিকে বললাম যে আমার কাছে তো এই জিনিসটা ভালো লাগলো না, কয়েকদিন আগে এয়ারপোর্টে এরকম একটা ঘটনা ঘটলো, আমি ভুলে গেলাম, ঠিক আছে, কিন্তু স্ক্যান করালাম, সেই জায়গায় নোটিশ হলো না কেন, আমার আর্মসটা ধরা পড়লো না কেন? আমি চাই না জিনিসটা মিডিয়াতে আসুক, কারণ এটা মিডিয়াতে আসলে পরে বাইরে আমাদের জন্য সম্মানের জন্য হানিকর হবে, আমাদের এয়ারপোর্টের জন্য প্রবলেম হয়ে যাবে, আপনারা এটা করেন না। কিন্তু কেন জানি না, আমি বললাম না যে এটা মানে মিডিয়াতে এমনভাবে ছড়ালো, উল্টা জিনিসটা হলো। মা ইলিশ ডিম ছাড়ার পর থেকেই বরগুনার 3টি নদীতে নভেম্বর থেকে জাটকা ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়, কিন্তু 4 মাস পার হলেও কোনো সরকারি সহায়তা পাননি জেলেরা। দীর্ঘদিন কর্মহীন অবস্থায় অভাব অনটন আর ঋণের বোঝা মাথায় নিয়ে দিন পার করছেন তারা। এদিকে সরকারি সহায়তা দেওয়ার ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম, ক্যামেরায় ছিলেন রিপন মালিক। প্রজনন মৌসুমে এই নদী ও সমুদ্র মোহনায় ডিম ছেড়েছে মা ইলিশ, যা এখন জাটকা আকারে উপকূলের উদ্ভিদকণা খেয়ে বেড়ে উঠে ইলিশে পরিণত হচ্ছে। তাই এখানে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে জাটকা ধরার উপর। সমুদ্র মোহনায় পায়রা, বলেশ্বর ও বিষখালী নদী, এখানেই সমুদ্র থেকে সেপ্টেম্বর অক্টোবর থেকেই মূলত এখানে জাটকা ধরা নিষিদ্ধ থাকে। ফলে দীর্ঘদিন কর্মহীন হয়ে পড়েন জেলেরা। অনেকেই ফাঁকে ফাঁকে সেরে নিচ্ছেন জাল মেরামতের কাজ। তবে এই জেলেদের একদিন রোজগার বন্ধ থাকলে ভাগ্যে খাবার জোটে না পুরো পরিবারের। অবরোধ চলাকালে প্রতি মাসে নিবন্ধিত জেলেদের 40 কেজি করে চাল দেওয়ার কথা, কিন্তু এবছর এখনো পায়নি জেলেরা। তাই অনেকেই পেটের তাগিদে নিষেধাজ্ঞা অমান্য করে নেমে পড়েছেন জাটকা শিকারে। জাটকার কোনো চাউলের কোনো নামগন্ধ পায়নি, কিন্তু এখন তো এনজিন তো টাকা উঠে মানুষের চলাফেরা করা লাগে। প্রকৃত জালিয়াকে যদি খাওয়ায় 6 মাস, তাহলে এরা নিরাপত্তা থাকতে পারে। বলছে যে জাটকা ধরো না, আমরা জাটকা ধরা বন্ধ দিছি, আমাকে সুযোগ সুবিধা করে না সরকার। তবে চাল দেওয়ার ক্ষেত্রেও অনিয়ম করা হয় বলে দাবি জেলেদের বাইরে চাল পাওয়া, বরাদ্দের অর্ধেক বিতরণ ও অর্ধেক আত্মসাতের অভিযোগও রয়েছে। অনেকের লোক আছে, দলীয় লোক আছে বা আছে, হেরা যাইয়া যায় হ্যাঁ চাল দিয়ে দেয়। হ্যাঁ তো পায় যারা দোকানদার হেরা, যারা কৃষক হেরা পায়, কিন্তু জালিয়ার তো চাল পাইনি। আমাদের মৎস্য কার্ড আছে, কিন্তু জালিয়া কার্ড আছে, তা আমরা পাই না। অন্য কেউ যাতে চাল না পায় সেজন্য প্রকৃত জেলে বাছাইয়ের কাজ চলছে বলে জানায় উপজেলা প্রশাসন। যারা সত্যিকারে ইলিশ ধরার কাজে নিয়োজিত এবং এই জাটকা ধরা থেকে বিরত থাকছে তাদেরকে আমরা সিলেক্ট করব, এবং এভাবেই আমরা চেয়ারম্যান মেম্বার যারা আছে তাদেরকে নির্দেশনা দিয়েছি এবং সে মোতাবেক কাজ চলমান আছে, আমরা দ্রুত শেষ করব। প্রজনন মৌসুমে 1 মাসের অবরোধ শেষে 9 দিনের মাথায় 1 নভেম্বর থেকে 30 জুন পর্যন্ত 8 মাসের জন্য জাটকা ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করে মৎস্য বিভাগ। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। আগামী 8 থেকে 10 মার্চ শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের 38তম বার্ষিক অধিবেশন। বুধবার সকালে ছায়ানটের সাংস্কৃতিক ভবনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ তথ্য জানান পরিষদের সাধারণ সম্পাদক বুলবুল ইসলাম। সম্মেলন উদ্বোধন করবেন শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। সম্মেলনে এবার গুণী সম্মাননা জানিয়ে রবীন্দ্র পদক দেয়া হবে সিলেটের প্রবীণ লোকসঙ্গীত শিল্পী সুষমা দাসকে। এবার আয়োজনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে 7 শতাধিক শিল্পী ও সংস্কৃতিকর্মী অংশ নেবেন। জাহিদুর রহিম স্মৃতি পরিষদ নামে 1978 সালে এই সংগঠনের যাত্রা আরম্ভ। দেশব্যাপী বৃহত্তর পরিসরে কর্মকাণ্ড পরিচালনা করার লক্ষ্য নিয়ে পরবর্তীকালে বাঙালির চিরকালের সঙ্গী রবীন্দ্রনাথের নাম যুক্ত করে সংগঠনের নাম করা হয়েছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ। সম্মেলন উদ্বোধন করবেন শিক্ষাবিদ ও সাহিত্যিক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ডিএনএ পরীক্ষায় অবশেষে মিলল রোহান ও বৃষ্টির লাশ। চুরিহাট্টায় আগুনে নিহত 11 জন শনাক্ত। দাহ্য নয় এমন রাসায়নিক কারখানা সরানো হবে না জানালেন মেয়র। লোকসান নয়, যে কোনো মূল্যে পাটকে লাভজনক করতে হবে। জাতীয় পাট দিবসে প্রধানমন্ত্রী কৃষি ও রপ্তানি পণ্য হিসেবে প্রণোদনা দেওয়ার ঘোষণা।
ওবায়দুল কাদেরের মতো বিএনপি নেত্রীরও সুচিকিৎসার অধিকার রয়েছে। মানববন্ধনের নেতারা দুজনের তুলনা চলে না বলেন হানিফ। পিস্তল নিয়ে ইলিয়াস কাঞ্চনের বিমানবন্দরে প্রবেশের ঘটনায় স্ক্যানার অপারেটর সাময়িক বরখাস্ত। অভ্যন্তরীণ ফ্লাইটেও নিরাপত্তা জোরদারের দাবি বিশ্লেষকদের। এবং বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর দেশের তালিকার শীর্ষে বাংলাদেশ। রাজধানীগুলোর মধ্যে ঢাকার অবস্থান দ্বিতীয়। এক সূক্ষ্ম কণার উপস্থিতিতে বাড়ছে রোগ সংক্রমণ, প্রতিবেদন প্রকাশ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *বিএন লিখে পাঠিয়ে দিন 15242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়ের।